নমস্কার, আমি শুভ। আপনাদের সবাইকে স্বাগত জানাই রাতের শেষ অতিথিতে। আজকের গল্পটা শুধু একটা গল্প নয়, এটা এক অভিশপ্ত চক্রের, এক হারিয়ে যাওয়া বনদেবতার অভিমানের, আর কিছু অদৃশ্য নিয়মে, যেগুলো ভাঙা মানেই মৃত্যু। তাই আলো নিভিয়ে দিন, হেডফোন পরে বসে পড়ুন, কারণ এখনই শুরু হচ্ছে অরণ্যচক্র। অরণ্যচক্র, প্রথম ধাপ, নিষিদ্ধ ঢেউ। প্রথম অধ্যায়, নিস্তব্ধতা শুরু হয় যেখানে। পৃথিবীর বুকের এক কোণে, কেরালার মালভূমির গা ছোঁয়া এক রহস্যময় জঙ্গল, সাইলেন্স ভ্যালি। নাম শুনে যেমন লাগে ঠিক তেমনটাই। পাখির ডাক নেই, পাতার মর্মর শব্দ নেই, এমনকি নিজের নিঃশ্বাসও যেন চুপ করে থাকে সেখানে। স্থানীয় বাসিন্দারা বলে ওই অরণ্যের দেবতা ঘুমান, শব্দ হল ওর খাবার। নাম তার আইয়াসা, চক্রের রক্ষক। এ জায়গা বহু বছর ধরেই সরকারিভাবে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। আশেপাশের গ্রামগুলোতে কিছু মানুষ আচরণ করছে খুবই অদ্ভুতভাবে। শুরুতে তারা বলে, আমার মাথার ভেতর কেউ যেন কথা বলছে। তারপরে শুরু হয় শরীরের উল্টোপাল্টা পাকাচোরা গঠন, মুখের বিকৃতি হাসি, চোখ কোটরের ভেতরে ঢুকে যায় যেন। তারা বেঁচে থাকে, কিন্তু মানুষ আর থাকে না। এই রোগের আক্রান্তদের কেউ কেউ বলে গেছে শেষ কথা, আমাকে সে ডেকেছে, আমি জানি না কে, শুধু শুনতে পাচ্ছি একটানা শব্দ, চক্র ঘোরে। দ্বিতীয় অধ্যায়, দুজন ডাক্তারের আগমন। হু থেকে দুজন ডাক্তার পাঠানো হয়, ডক্টর নীলিমা বোস এবং ডক্টর পার্থময় লাহিড়ী। নীলিমা অত্যন্ত যুক্তিনিষ্ঠ, বিশ্বাস করে বিজ্ঞানী সব উত্তর। পার্থ কিছুটা আবেগপ্রবণ, কিন্তু তার ইনস্টিংক্ট খুবই দারুণ কাজ করে। দুজনই একসময় AIIMS-এ পড়েছেন, তারপর নিজের পথ। কিন্তু এই মিশনে তাদের ফের একসাথে কাজ করার সুযোগ হয়। পার্থর মা মীনাক্ষী লাহিড়ী একসময় এখানকার বন দপ্তরের রেঞ্জার ছিলেন। তিনিও এখন ওই রোগে আক্রান্ত। ঠান্ডা মুখ, পাথরের মতো চাইনি, ঠোঁট একটু হাসি হাসি, কিন্তু চুপচাপ বসে থাকেন। সেই জন্য পার্থর লড়াইটা এবার ব্যক্তিগত। 3 নম্বর অধ্যায়, চক্রগ্রন্থ ও পুরানো পাপ। একদিন স্থানীয় এক বৃদ্ধ আদিবাসী পার্থকে হাত ধরিয়ে দেন একটা পুরনো কাগজের মোড়া বই। এক ধরনের লিপি লেখা, যার অনেকটাই ফিকে হয়ে গেছে। নাম অরণ্যচক্র বর্ণনামালা। তাতে লেখা, আইয়াসা হলেন অরণ্যের রক্ষক। তিনি শোনেন না, তিনি শব্দ শোষণ করেন। কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি অহংকারের জঙ্গলে প্রবেশ করে, তার চক্র তাকে ধরে ফেলে, তার স্মৃতি এক এক করে ছিঁড়ে নেয়, তারপর তার শরীর। আরও লেখা ছিল, তার অভিশাপের একমাত্র ঔষধ ধ্বনিবিহীন সরোবর, চক্রলেখা। আর এক নাম চক্রলেখ। জলের নিচে বিশুদ্ধতা আছে, কিন্তু আগে দাও আত্মপরিচয় বিসর্জন। 4 নম্বর অধ্যায়, নিষিদ্ধ প্রবেশ। নীলিমা, যিনি কিছুতেই এইসব বিশ্বাস করছিলেন না, একসময় নিজেই টের পান রাত্রেবেলা তাকে কেউ যেন অনুসরণ করছে। তবে আশেপাশে কেউ নেই, হালকা শীষের মতো শব্দ,
কিছুক্ষণ পর সেটাও বন্ধ হয়ে যায়, আর তখন নিজের কানের ভেতরে একটানা আওয়াজ শুনতে থাকেন। পার্থ তার মায়ের ডায়েরির শেষ পাতার লেখা সে দেখতে পায়। আমি ঢুকেছি সেই চক্রে, আমি ভুলে যাচ্ছি আমার নাম। যদি তুই আসিস, পিছিয়ে যাস, কারণ এখানে ফিরে আসা বলে কিছু নেই। তবু তারা ঠিক করেন যাবে, কারণ যদি এই অসুখ ছড়াতে থাকে, মানবজাতির এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তারা বেরিয়ে পড়ে, পার্থ, নীলিমা, আরও একজন গাইড আদিবাসী যুবক, বিষ্ণুয়া। পঞ্চম অধ্যায়, মুখহীন প্রহরী। জঙ্গলের ভিতরে যাওয়ার পর প্রথম রাতেই তারা পায় এক গাছে আঁকার প্রতিচ্ছবি, একটা বৃত্ত, তার ভিতর একটা মুখহীন মানুষ। মুখের জায়গায় কেবল দুটো কান আছে। ঠিক ততক্ষণে জঙ্গলের ঘনত্ব যেন নিঃশ্বাস আটকে দেয়। রাতে তাঁবুতে শুয়ে থাকা অবস্থায় নীলিমা আচমকা জেগে ওঠে। শোনে কেউ যেন তার পাশে এসে বলছে, তুমি কে? তুমি কি জানো নিজেকে? তার মনে পড়ে না এই কণ্ঠস্বর কার, হয়তো নিজের, নাকি কারো খুব পুরানো চেনা। পেরিয়ে এসে সে দেখে পার্থ ঘুমিয়ে, কিন্তু বিষ্ণুয়া নিখোঁজ। জঙ্গলের দিকে তাকাতেই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে সেই অদ্ভুত প্রাণী। একটা লম্বা শরীর, গায়ের গঠন অনেকটা মানুষের মতো, কিন্তু মাথায় তার চুল নেই, চোখ নেই, মুখ নেই, কেবল দুটো বিশাল কান। তার চলাফেরা নেই, শুধু দাঁড়িয়ে দেখছে আর শুনছে। ঠিক তখনই এক পুরনো পাথরে খোদাই করা লেখাটায় চোখ পড়ে নীলিমার। তুমি কে? এটা মনে রেখেই অভিশাপ টিকে যায়। ভুলে গেলে তবেই তুমি মুক্তি পাবে। দ্বিতীয় ধাপ, আত্মবিসর্জনের সরোবর। প্রথম অধ্যায়, নিখোঁজ বিষ্ণুয়া আর নিঃশব্দ প্রতিধ্বনি। ভোর হতেই জঙ্গলের মধ্যে গুমট পরিবেশ। বিষ্ণুয়া নিখোঁজ, কোথাও কোনো সাড়া নেই। তাঁবুর চারপাশে অদ্ভুত বৃত্ত আঁকা, যেন মাটিতে কেউ চক্র এঁকে গেছে। পার্থ সেই চিহ্ন দেখে থমকে যায়। চক্র আবার? নীলিমা কিছু না বলে চারপাশে চেয়ে দেখে। পাতার মধ্যে খাম জমে আছে, কিন্তু বাতাস নেই, এমনকি পাখির ডাক পর্যন্ত নেই। তারা হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে পৌঁছয়, যেখানে চারিদিকে পাথর দিয়ে ঘেরা একটা জায়গা, মাঝখানে একটা জলাশয়, চক্রলেক। দ্বিতীয় অধ্যায়, চক্রলেকের রহস্য। চক্রলেক দেখতে যেন আয়নার মতো, একদম ঝকঝকে, কিন্তু তার নিচে অন্ধকার। কোনো শব্দ এখানে ঢোকে না। তারা দুজনে লেকের সামনে দাঁড়ায়। ঠিক তখনই একটা কান্নার মতো আওয়াজ ভেসে আসে, যেন লেকের নিচ থেকে কারা যেন ডাকছে, আমরা ভুলে গেছি, তুমি কি মনে রাখবে? নীলিমার শরীর কাঁপে। সে জোরে বলে, কে আছো ওখানে? কিন্তু নিজের কণ্ঠস্বর সে শুনতে পায় না। পার্থ নিচু হয়ে দেখতে থাকে লেকের জল। হঠাৎই সে দেখে নিজের প্রতিবিম্ব বদলে গেছে। চোখ ফাঁকা, মুখের হাসির মতো কিছু একটা, আর কপালে গাঁথা একটা শব্দ, মা। হঠাৎ সে চিৎকার করে ওঠে, মা, আমি তোমাকে বাঁচাবো, আর লাফ দেয় লেকের মধ্যে। 3 নম্বর অধ্যায়, লেকের নিচে
এক বিকৃত স্মৃতির জগৎ। জলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই সে দেখে না দেখার মাঝখানে পৌঁছে গেছে। সময়, স্থান, বাস্তব সবকিছুই গোলমেলে। চারপাশে স্মৃতির মতো ঝাপসা ফ্রেম ভেসে বেড়াচ্ছে। পার্থ ছোটবেলায় মায়ের সঙ্গে জঙ্গলে বেড়াতে যাচ্ছে। মা তাকে কানে কানে কিছু কথা বলছে। সততার আওয়াজ জঙ্গল পছন্দ করে। হঠাৎই সেই মা চেহারার মুখ বদলে যাচ্ছে। চোখ নেই, কেবল দুই বিশাল কান। এক কণ্ঠস্বরে বলে, তুই ভুলে গেছিস? এখন ফিরবি কি করে? চতুর্থ অধ্যায়। চক্রদেবতা, আইয়াসা ও মুখোশের অন্তরালে। নীলিমা জলে ঝাঁপ দেয় পার্থকে টানতে। তখনই তারা একসঙ্গে এসে পড়ে একটা সাদা পাথরের গুহায়। সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল ভয়ঙ্কর সত্তা। আইয়াসা। মুখ নেই, শরীরটা যেন গড়া শব্দের কণাগুলো দিয়ে। তার পেছনে অজস্র মুখ ঝুলছে, পুরানো রোগীদের, মুখহীন শিশুরে, এমনকি বিষ্ণু আর মুখও। তার হাতে ধরা এক বিশাল ঘূর্ণি, স্মৃতিচক্র। প্রতিটা মানুষের স্মৃতি ঘুরছে তাতে। যার স্মৃতি সে ছিনিয়ে নিতে পারে সে চিরতরে হারিয়ে যায়। আইয়াসা বলে না কিছুই, তবে তারা দুজনেই শুনতে পায় নিজের ভেতরের কণ্ঠ। তুমি কে? তুমি কেন এখানে? তুমি কি নিজের সত্য জানো? পঞ্চম অধ্যায়। আত্মপরিচয়ের লড়াই। আইয়াসা ধীরে ধীরে চক্রটা তাদের দিকে ছুঁড়ে দেয়। চারপাশে ঘূর্ণি, স্মৃতি, কান্না, বিকৃতি হাসি সব একসাথে ছড়িয়ে যায়। নীলিমার সামনে এসে পড়ে তার ছোটবেলায় একটা ছবি, যেখানে তার বাবা বলেছেন, তুমি সব পারবে কারণ তুমি সত্য বলো। আর পার্থর সামনে আবার ভেসে আসে মার সেই হাসি। স্মৃতি মানুষ, স্মৃতি হারালে মানুষ হারায়। তারা দুজনেই এখন একসাথে বলে, আমরা ভুলিনি, আমরা ভয় পাই না, আমরা সত্য, আমরা জানি। তখনই আইয়াসার চেহারা ফেটে যেতে থাকে। তার শরীরের শব্দগুলো ফেটে যায় বাতাসে, চক্র ভেঙে যায়। 6 নম্বর অধ্যায়। মুক্তি ও অভিশাপের সমাপ্তি। চক্র ভেঙে যেতেই তারা আবার জলের উপরে ভেসে উঠে আসে। দেখে বিষ্ণুয়া জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আছে, সুস্থ কিন্তু চুপচাপ। পার্থ দৌড়ে গিয়ে দেখে তার মা এখনো কথা বলেন না, কিন্তু চোখের চাহনি বদলেছে, যেন কিছু মনে আছে। হয়তো সব নয়, কিন্তু একটা আলোর রেখা যেন ফিরে এসেছে। নীলিমা ধীরে ধীরে বলে, তুমি কি বিশ্বাস করো এই লেক সত্যি মুক্তি দিয়েছে? পার্থ হেসে বলে, আমি জানি না, কিন্তু ওর চোখে আবার আমি আমাকে দেখেছি, ওটাই যথেষ্ট। দূরে জঙ্গলের দিকে তাকিয়ে দেখে পাখি উড়ে যাচ্ছে। সেই দিন সাইলেন্স ভ্যালি আবার ধ্বনিময় হয়েছে, কিন্তু সেখানে ঢোকার আগে একটা পাথরে লেখা থাকবে, নিজেকে জানতে পারলে তবেই ঢুকো, নয়তো ফিরে যাও। জঙ্গলটা থেমে গেছে, কিন্তু গল্পটা নয়। আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে। আর এমনই আরও গভীর, অদ্ভুত আর রহস্যময় গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি শুভ চলে আসবো আবারও এক নতুন রাতের এক নতুন অতিথি নিয়ে, রাতের শেষ অতিথিতে। ভালো থাকুন আর অন্ধকারে একটু সাবধানে থাকুন।